আসসালামু আলাইকুম। যারা লাইভের সাথে আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন তাদের প্রতিও শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে ঠিক করেছি, সেটা আপনার ক্যাপশন দেখে ইতিমধ্যেই অবগত হয়েছেন, যে মিজানুর রহমান আজহারি বিতর্ক। আর এর আগে আপনাদের একটি ইনফরমেশন জানিয়ে দেখা দরকার যে বর্তমানে আমি কোনো ফেসবুক আইডি, অর্থাৎ যে ফেসবুক অ্যাকাউন্ট আমি ব্যবহার করি না, এবং নুরুল হক নূর নামে প্রায় 2,53,000 ফলোয়ারের যে আইডিটি রয়েছে সেটি অনেক আগেই হ্যাক হয়েছে। হ্যাঁ, সুতরাং সে আইডির কোনো মেসেজে আপনারা বিভ্রান্ত হবেন না, এবং আমার নামে অসংখ্য ফেক আইডি রয়েছে, সেগুলো কোনো মেসেজে আপনারা বিভ্রান্ত হবেন না। আমি ইতিমধ্যেই বলেছি যে আমার শুধুমাত্র দুটি পেজ রয়েছে, এই পেজটি এবং আরেকটি বাংলায় পেজ নুরুল হক নূর নামে, যেটি প্রায় 5 লাখের মতো ফলোয়ার। এই দুটি পেজ ব্যতীত আমার অন্য কোনো পেজ কিংবা আইডি নেই। সুতরাং এ ব্যাপারে একটু সবাই সতর্ক হবেন। আর যেহেতু নতুন পেজ, লাইভটি শেয়ার করার আহ্বান জানাবো। আর যে বিষয়টি আমরা কথা বলতে চাচ্ছি বা সে বিষয়ে আমরা চলে যাচ্ছি, যে মিজানুর রহমান আজহারি উনি কে। বিশেষ করে আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে একদম ছোট বাচ্চারাও যারা মোটামুটি বুঝে, কিংবা অনলাইনে বিশেষ করে দেখা যায় বাচ্চারাও কিন্তু ফেসবুক ইউটিউব ইউজ করে। সুতরাং সেক্ষেত্রে সেই হচ্ছে যেটা বলে যে বাচ্চারা সহ একদম বয়োবৃদ্ধ পর্যন্ত যারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে নজর রাখেন, তারা ইতিমধ্যে হয়তো মিজানুর রহমান আজহারির পরিচয় পেয়ে গেছেন। আর আমরা যেটা জানি, যে আমি তাকে যেভাবে চিনি, যে সেটি হচ্ছে তিনি বর্তমানে একজন নিঃসন্দেহে যে বলা চলে যে জনপ্রিয় ইসলামিক বক্তা, আলোচক, ওয়াজ মাহফিলে নাম্বার 1 মাওলানা। যেটা আমরা দেখি যে যেখানেই যান সেখানে একটা উপচে পড়া ভিড়, বিশেষ করে তরুণরাও আমি দেখেছি যে সেখানে খুব ভিড় জমাচ্ছে। এবং ওয়াজ মাহফিলে ওনার ওয়াজ মাহফিলে যত লোক হয়, এরকম সচরাচর আর কোনো আলেম ওলামার ওয়াজ মাহফিলে আমি এত লোক দেখিনি। আমি তো তার কোনো ওয়াজ মাহফিল প্রত্যক্ষ করিনি, স্বচক্ষে, তবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে আর যেটা দেখেছি আর কি, সেখান থেকে যেটা অনুধাবন করতে পেরেছি যে বাংলাদেশের তার একটা বলা চলে যে জনপ্রিয়তা তৈরি হয়েছে। বাংলাদেশে দিন দিন যেটা বলা চলে যে ইসলামিক ধর্মাবলম্বী বা ইসলাম প্রিয় মানুষের কাছে তিনি দেখেছি যে একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠছেন দিন দিন। আমি অনেক সময় গাড়িতে আসার পথে যে উবারে এবং দেখেছি যে বিশেষ করে পরিচিত অনেকেই দেখি যে তার ওয়াজ শুনেন, এবং ফেসবুকে ইউটিউবে তার যে ভিডিওগুলো যে ভিউ হয়, তাতে নিঃসন্দেহে এটা অস্বীকার করা ওই নেই আমাদের যে তিনি একজন জনপ্রিয় বক্তা। তো এখন আহ, সমস্যাটা বা হচ্ছে যেটা সাম্প্রতিক সময়ে তিনি যে আলোচনা এসেছেন, সেটি হচ্ছে যে আমাদের ধর্ম মন্ত্রীর একটি বক্তব্যে আমরা শুনতে পেলাম যে তিনি নাকি জামায়াতের লোক। যে এরকমই মন্তব্যটি সম্ভবত এসেছিল যে আজহারি মাঝারি যে যে এগুলো জামাতের প্রোডাক্ট, এরকম করে একটি বক্তব্য এসেছিল যে আমাদের মাননীয় হচ্ছে ধর্মমন্ত্রী না প্রতিমন্ত্রী, তার বক্তব্য। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছি, তাকে পছন্দ করি বা অপছন্দ করি সেটি মুখ্য বিষয় না। বাংলাদেশের যারা বিশেষ করে ইসলাম ধর্মে বিশ্বাস করে বা ইসলাম ধর্মের অনুসারী, তাদের কাছে কিন্তু তিনি বিশেষ করে একটা জনপ্রিয়তা পেয়েছেন। এর পেছনের আমি যেটি আমার কাছে মনে হচ্ছে যে দেখেছি যে তিনি যেটা যে গতানুগতিক ওয়াজ মাহফিলের বিশেষ করে তুলনায় তার ওয়াজ মাহফিলগুলো একটু ভিন্ন ধাঁচের হয়ে থাকে।
সেটা দেখেছি যে সমকালীন প্রসঙ্গ, বিশেষ করে রিসেন্ট, বিশেষ করে যে বিভিন্ন আধুনিক প্রযুক্তি কিংবা আধুনিক বিভিন্ন বিষয় নিয়ে, যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে আমি সহ যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি বা ধর্ম পালন করি, যে আমরা জানি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় মানে হচ্ছে সেই কয়েক হাজার বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন। তো ওই সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন হাদিস এবং কোরআনের নির্দেশনা ছিল স্পষ্ট, এবং এখনকার প্রেক্ষাপটে কিছু কিছু বিশেষ করে সিদ্ধান্ত যেটা আলেম ওলামাদের ঐক্যমতের উপরে নেওয়ার একটা নির্দেশনাও হাদিসে আছে। তো সেই ক্ষেত্রে এখন যখন আমরা মোবাইল ইউজ করি, ফেসবুক আছে, ছবি তোলা অনেকে বলে জায়েজ, আবার প্রয়োজন ছাড়া জায়েজ না, তো এই ধরনের যখন বিতর্ক আছে নানা বিষয়ে, টিভি দেখা, কেউ বলে টিভি দেখা গুনাহ, কেউ বলে টিভি দেখা যাবে, তো এই ধরনের বিষয়গুলো নিয়ে যখন নানা ধরনের বিতর্ক উঠছে, তখন তিনি একটি বিজ্ঞান ভিত্তিক বিশেষ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং অ্যানালাইসিস তার ওয়াজ মাহফিলে আমি দেখেছি। যখন তাকে নিয়ে বিশেষ করে বিভিন্ন অঙ্গনে আলোচনা সমালোচনা হয়েছে, তখন একটু তিনি কে তার সম্পর্কে একটু জানার জন্য ইউটিউব গুগলিং যেটা বলে সেটা করার মাধ্যমে চেষ্টা করেছে যে আসলে তার সম্পর্কে জানার। তো সেখান থেকে আমার এই বিষয়গুলো যেটা আমি দেখেছি। এখন আমার কথা হচ্ছে যে তিনি যদি জামায়াতের লোক হয়ে থাকেন, সেটির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আমাদের যে ধর্মমন্ত্রী তার উপস্থাপন করা উচিত ছিল যে মানুষের সামনে, এবং বিশেষ করে সেটা তথ্য প্রমাণের ভিত্তিতেই তিনি যদি কোনো ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে থাকেন কিংবা ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন, সে বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু যেটা আমরা বলি যে, যেটা গ্রামে একটা কথা বলে যে, যেটা বলে যে উৎসরিতর বিয়ে, মানে হচ্ছে যে কথা নাই বার্তা নাই, একজনের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হলো। এখন 29শে জানুয়ারি বিশেষ করে বিবিসির একটি নিউজ মারফত যেটা জানতে পারলাম, যে তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং তার কাছের লোকজনও স্বীকার করেছে যে তিনি এই মুহূর্তে দেশে নাই, তিনি দেশ ছেড়েছেন। তো সেখানে যেটা মানে নিউজটি যেভাবে করেছে সেটির পর্যালোচনা করলে যেটা আমার কাছে মনে হয় বা আমি যেটা বুঝতে পেরেছি যে তাকে বাধ্য করা হয়েছে হয়তো দেশ থেকে। কারণ আমাদের বিচারপতি সিনহা যখন দেশ ছাড়েন, তখন কিন্তু বিশেষ করে মিডিয়ায় তাকে ওইভাবে কথা বলতে দেওয়া হয়নি এবং প্রচার করা হয়েছিল যে তিনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। তারপরে আমরা জানতে পেরেছি যে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সাহেবের মুখ থেকে যে সরকার তাকে বাধ্য করেছে মানে দেশ ছাড়তে। ঠিক এই মিজানুর রহমান আজহারির সাথে সেরকম কিছু হলো কিনা সেটি আমরা জানি না, আর হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কারণ হিসেবে যেটা আমি বলবো যে তিনি যদি একটা সরকারের বাইরের ভিন্ন মতের রাজনীতিতে বিশ্বাস করে থাকেন কিংবা ভিন্ন মতের অনুসারীও হয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি যে কাজটি করে যাচ্ছিলেন বিশেষ করে বর্তমান সমাজে, সেটি আমি ব্যক্তিগতভাবে সেটার বিরোধিতা আমি করি না। কারণ সব কিছুর পরে প্রত্যেকেরই একটা ব্যক্তিগত উপলব্ধি আছে, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আছে। তার যে আলোচনা বিশেষ করে সেটি আমার মনে হয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই প্রয়োজন হয়ে পড়েছিল এবং খুবই প্রয়োজন রয়েছে, যেখানে আমরা বলছি যে আমাদের সমাজে যে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয় ধারণ করছে, যে নয় আমরা দেখি যে বিশেষ করে বাচ্চা থেকে বৃদ্ধ নারী যেখানে ধর্ষণের শিকার হয়, যেখানে স্বামী স্ত্রীর হাতে নিহত হয়, যেখানে পারিবারিক অশান্তি এবং যেটা বলা চলে যে মানুষের মধ্যে একটা অস্থিরতা, মানুষের সহিংসতা কিংবা রাজনীতির নামে ধর্মের নামে মানুষ খুন, উগ্রতা, সেই সময়ে আমরা মনে করি যে বিশেষ করে
এরকম একজন ধর্মীয় বক্তা বিশেষ করে প্রয়োজন আছে এই সমাজে। এটা আমার বললাম যে আমি বলছি যে তিনি কোন রাজনৈতিক দল করেন, মতের অনুসারী হন, সেটি আমার কাছে মুখ্য বিষয় না। প্রত্যেক ব্যক্তিরই ভালো মন্দ কিছু দোষ গুণ রয়েছে, ভালো মন্দ মিলিয়ে মানুষ। আমরা তার খারাপ দিকটা না নিলাম, ভালো দিকটা আমরা অনুসরণ করতে পারি। যেহেতু আমরা যেটা বলি যে ধর্ম মানুষকে বিনয়ী হতে শেখায়, ধর্ম মানুষকে সহনশীল হতে শেখায়, ধর্ম মানুষের প্রতি মানুষের মহব্বত বাড়ায়, যেটা বলে যে সহমর্মিতা বাড়ায়। সর্বোপরি ধর্ম মানুষকে বড় করে, যেটা বলা চলে যে মানব সেবা করার বিষয়টি বলে। তো সেই জায়গা থেকে বিশেষ করে ইসলামের বিভিন্ন বিষয়কে তিনি যেভাবে মানুষের মাঝে আলোচনা করেছেন, সমকালীন প্রসঙ্গকে কানেক্ট করে, সেই বিষয়টা আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে, চমকপ্রদ মনে হয়েছে। এবং বিশেষ করে সেই ক্ষেত্রে তরুণরা যেহেতু তার ওয়াজ মাহফিল আমরা দেখতেছি বড় একটা অংশগ্রহণ করতেছেন, সেই ক্ষেত্রে তার ভালো, তার মাধ্যমে যদি আমরা এই সমাজে, বিশেষ করে যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত দেশ, মুসলমানদের সংখ্যাটাই বেশি, সুতরাং সেখানে যদি তরুণদের মাঝে, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের মানুষের মাঝে যদি আমরা বিনয়টা, সহনশীলতাটা, মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, এই জিনিসটা যদি একটু নতুন করে জাগরণ তৈরি করতে পারতাম, সেটি আমাদের জন্য খুবই পজিটিভ একটা বার্তা বয়ে আনত। এবং সরকার প্রয়োজনে, বিশেষ করে বর্তমান সময়ে যেটা বিএনপির মতো একটা বড় দল, যে বলা চলে যে কোণঠাসা সরকারের হামলা মামলার কারণে, জামায়াতের তো বিশেষ করে আসলে দৃশ্যমান কোনো কার্যক্রম আমার তো দৃষ্টিগোচর হয়নি। বিশেষ করে সাধারণ মানুষ আপনারাও জানেন যে কতটুকু তাদের কার্যক্রম কি। আর সরকার তো সবসময় জামাতের প্রশ্নে বিশেষ করে একটি সুবিধাজনক অবস্থায় থাকে, তারা সুবিধাজনক একটি বক্তব্য দিয়ে যায়। এবং আমরা দেখেই যে বিশেষ করে যখনই কোনো বিশেষ করে বিষয়, একটা আন্দোলন তৈরি হয়, সেটা ছাত্রদের, মানুষের যে কোনো আন্দোলনই সরকার একটা কমন ট্যাগ দেওয়ার চেষ্টা করে যে এটি জামাত শিবিরের আন্দোলন, বিএনপির আন্দোলন, বিরোধী দলের আন্দোলন, সরকার পতনের আন্দোলন। তো এটি বলার কিছুটা অর্থ থাকে যে হচ্ছে সেই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার। যেহেতু বর্তমান প্রেক্ষাপটে যে সরকার বিশেষ করে এই জিনিসটি সমাজে নানাভাবে ইমপ্লিমেন্ট করতে অনেকটা সক্ষম হয়েছে এবং অনেকটা করেও যাচ্ছে, যে বিশেষ করে যে জামাত শিবিরের নাম দিয়ে ধরেন কোনো মানুষকে পিটানো, কোনো মানুষকে মেরে ফেলাও অনেকাংশে জায়েজ। আর সেটি নিয়ে আমাদের সোকল্ড সুশীল সমাজ, আমরা যেটা বলি যে তারাও, এবং সোকল্ড বুদ্ধিজীবী সমাজ ওইভাবে কথা বলে না। বুয়েটের ছাত্র আবরারকে যেমন শিবির বলে মেরে ফেলেছে ছাত্রলীগের নেতাকর্মীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জন জহুরুল হলে কিছুদিন আগে 4 জন শিক্ষার্থীকে মেরে হল থেকে বের করেছে। আর সারা দেশে তো এরকম অনেক ঘটনাই ঘটছে, সুতরাং সেটি তো আর বলার অপেক্ষা রাখে না। এখন যেই বিষয়টি আমরা বারবার যেটা বলতে চাচ্ছি বা এখনো বলছি এবং বলে যাব, যেটা আমরা বলি যে মানুষের কথা তো শুনতে হবে, মানুষের কথা কখনোই বন্ধ করা যায় না। বিশেষ করে সত্যকে কখনো লুকায়িত রাখা যায় না, কখনো চেপে রাখা যায় না। সেই আমরা দেখেছি যে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, যেগুলো ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলন ছিল, সেগুলো নিয়ে সরকার অপপ্রচার করেছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে, যেটি জামাত শিবির বিএনপির উস্কানির আন্দোলন, তাদের অংশগ্রহণের আন্দোলন। অথচ সেই আন্দোলনগুলো ছিল কিন্তু সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। সেই আন্দোলনগুলিতে এই প্রোপাগান্ডা, অপপ্রচার না ছড়িয়ে যদি সরকার যৌক্তিকতা খুঁজত, বিবেচনা করত, তাহলে কিন্তু সরকারেরও অনেক জনপ্রিয়তা বৃদ্ধি পেত।
আর আমাকে আমার শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা অনেকেই সাজেশন দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন যে সব বিষয়ে যেন বিশেষ করে আমি কিংবা আমার সংগঠনের নেতাকর্মীরা কথা না বলে স্পেসিফিক কিছু বিষয় নিয়ে কথা বলি। তাদের পরামর্শকে আমি স্বাগত জানাই, সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তাদের প্রতি এই আহ্বানটিও জানাই যে দেখেন, নির্যাতন নিপীড়ন হবে, সরকার হামলা চালাবে, মামলা করাবে, সেই ভয়ে কি আমরা কথা বলবো না? এতটা কাপুরুষ আমরা নই। আমরা যেটা বলেছি স্বাভাবিকভাবে যে বাংলাদেশের রাজনৈতিক মহল যেখানে ভারতের প্রশ্নে একটা সুবিধাজনক অবস্থান নেয়, স্ট্যান্ডবাজি করে বা একটা স্ট্যান্ড নেয়, সেখানে ডাকসুর সামান্য ভিপি হয়ে কিংবা ছাত্রাধিকার পরিষদের সামান্য নেতা হয়ে নুরুল হক নূর বরাবর সোচ্চার থেকেছে। ভারতের অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমরা কথা বলেছি, ভারতের শোষণের বিরুদ্ধে আমরা কথা বলেছি বা বলে যাচ্ছি এবং ভবিষ্যতেও বলে যাব। সেই ক্ষেত্রে যদি জীবন দিতে হয় দিব, কোনো সে নাই, তবে কোনো কম্প্রোমাইজ নয় কোনো অন্যায়ের সাথে, কোনো অনিয়মের সাথে, দেশের শত্রুদের সাথে। সংক্ষেপে যেটা একটি কথা যে আপনাদের জেনে থাকা উচিত বা ইতিহাস পড়লে জানবেন, যেটা আমরা মনে করি যে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান হত্যার পিছনে শুধুমাত্র দেশীয় ক্ষমতার লোভীরা ছিল না, এর পেছনে আন্তর্জাতিক চক্রান্ত ছিল, আন্তর্জাতিক ইন্ধন ছিল। কারণ বিশেষ করে আমরা যেটা ইতিহাসের বাস্তবতায় যেটা দেখেছি যে বঙ্গবন্ধুর যে সাহসী ভূমিকা, কোনো বহির্শক্তিকে তোয়াক্কা করতেন না, এবং কিছু কিছু নীতি আমরা দেখেছি কাজকর্মে, যে কথাবার্তিতে জিয়াউর রহমানের ক্ষেত্রেও সেরকম কিছুটা বিষয় আমরা লক্ষ্য করেছি। তো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে যখন বিদেশিরা তাদের স্বার্থে ব্যবহার করতে পারতেছে না, তখন কিন্তু এই দুই নেতাকে হত্যার একটা পলট, একটা চক্রান্ত তারা লিপ্ত হয়েছিল। ঠিক একইভাবে বলছে যে আজকে দেশের স্বার্থে কথা বলতে গিয়ে যদি আমার কিংবা আমার সহযোদ্ধাদের জীবন দিতে হয়, সেক্ষেত্রে আমরা পিছুপা নই। যে আপনারা দেখেছেন যে আজকে বেকার মুক্তি আন্দোলনের যে একটি আন্দোলন হয়েছিল প্রেস ক্লাবে, সেখানে আমি বলেছিলাম যে বিশেষ করে যে বাংলাদেশে কর্মরত অবৈধ ভারতীয়রা প্রতি বছর প্রায় 32,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে। বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশিদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, অথচ অসংখ্য ভারতীয়রা বাংলাদেশে অবৈধভাবে কর্মরত আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেটা নিয়ে আমরা সমালোচনা করব না? আপনারা রাজনৈতিক ক্ষমতার লোভের কারণে চুপ থাকতে পারেন, কম্প্রোমাইজ নীতি অনুসরণ করতে পারেন। বাংলার ছাত্র সমাজ আজকে যে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সোনার বাংলা, শোষণ বৈষম্য মুক্ত সোনার বাংলা, মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাম্য মানবিক মর্যাদার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে তরুণ সমাজ অঙ্গীকারবদ্ধ। আমরা বলেছি যে আমরা জানি যে আমরা যে লড়াইটা শুরু করেছি সেখানে আমাদের অনেক রিস্ক রয়েছে, অনেক বাধা বিপত্তির সম্মুখীন আমাদের হতে হবে। তার যে এই বাংলাদেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আমরা কথা বলে যাব, সমাজের পরিবর্তনে, দেশের পরিবর্তনে রাখতে চেষ্টা করব। দুঃশাসনের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে আমরা কথা বলে যাব, সুশাসনের জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা কথা বলে যাব। সেক্ষেত্রে আসুক না কেন, আমরা তাতে ভীত সন্ত্রস্ত নই। সহযোদ্ধারা ইতিমধ্যেই জানেন, আমাদের শুভাকাঙ্ক্ষীরা বিশেষ করে, যে ভিপি হয়ে এ পর্যন্ত অসংখ্যবার হামলার শিকার হয়েছি, সহযোদ্ধারা হামলার শিকার হয়েছে, হয়রানি হয়েছে, কিন্তু আমরা কিন্তু থেমে যাইনি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ, যেটা আমরা সংশোধিত যে নামটি করার সিদ্ধান্ত নিয়েছি, যে ছাত্র অধিকার পরিষদ সারা দেশে ইনশাল্লাহ দ্বিগুণ গতিতে আগের চেয়ে কার্যক্রম এগিয়ে চলছে। এবং আপনাদেরকে আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি যে 14 জেলায় এবং
বিশ্ববিদ্যালয়ে এই বছরের মধ্যেই ইনশাল্লাহ ছাত্র অধিকার পরিষদের সেজন্য আমরা আহ্বান জানাবো যে যারা মুক্তিযুদ্ধের চেতনায় চান, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চান, দেশকে নিরাপদ করতে চান, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান, গণতান্ত্রিক একটি সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন, তারা ছাত্র অধিকার পরিষদে যোগ দিন। এবং সময় অনেকের কাছ থেকে সম্মুখীন হয়েছে যে যারা ছাত্র না তারা কিভাবে আমাদের এই সংগঠনে যুক্ত হবে, সেটা আমরা ইতিমধ্যেই ক্লিয়ার করেছি যে যারা ছাত্র না তারা আমাদের বন্ধু পরিষদ নামে একটি পরিষদ থাকবে, সেখানে তারা যুক্ত হতে পারবে। সুতরাং ছাত্ররা ছাত্র অধিকার পরিষদে যোগ দিন এবং অন্যান্য শ্রেণী পেশাজীবীরা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা বন্ধু পরিষদে সম্পৃক্ত হতে পারবেন। এবং সারা দেশেই আমাদের কিছু দায়িত্বপ্রাপ্ত সুনির্দিষ্ট বন্ধুগণ রয়েছেন, খুব দ্রুতই সব জায়গায় কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা পর্যায়ে আমাদের কমিটি গঠন সম্পন্ন হবে। সেই ক্ষেত্রে যারা আমাদের সাথে কাজ করতে চান, আমাদের যে সহযোদ্ধারা ইতিমধ্যে আপনারা অনেককে চেনেন, যে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় মোন্নাফ মোর্শেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাকিল, আরমান, আদিব, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদেরকে তো চেনেন। বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সহযোদ্ধা মশহুর, রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, মিনা আলামিন সিদ্ধেশ্বরী কলেজের কিংবা ঢাকা কলেজের আরিফ হাসান, তিতুমির কলেজের আবদুল্লাহ, আবু সাইদ, এরকম বিশেষ করে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সহযোদ্ধাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। এবং আমার সাথে অনেকেই যোগাযোগ করেন, ফোন দেন, কিন্তু নানা কারণে আমি তাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি না, কিংবা তাদের সাথে যোগাযোগ মেনটেন করাও কঠিন হয়ে যায় এক ব্যক্তির পক্ষে। সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা আমাদের সকল সহযোদ্ধার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার যে সমর্থন, ভালোবাসা এই সংগঠনের প্রতি রয়েছে আপনি সেটি জানান দিন। এবং আমরা বারবার বলেছি যে কোনো একটা কাজ করতে গেলে সংগঠিত শক্তি ছাড়া সেই কাজে সফলতা অর্জন করা যায় না, বেশি দূরে আগানো যায় না। সেজন্য আমরা চাই যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, যে এই যে ছাত্র অধিকার পরিষদ সারা বাংলাদেশে একটি শক্তিশালী ছাত্র সংগঠন হোক, যারা গতানুগতিক লেজুর ভিত্তিক রাজনীতি বাইরে একটি স্বাধীন ও স্বতন্ত্র ধারার ছাত্র সংগঠন হবে, যারা ছাত্র তথা সমাজের কল্যাণের জন্য কাজ করবে, একটি গণকল্যাণমুখী ছাত্র সংগঠন হবে, যারা এদেশের মানুষের অধিকার আদায়ে কাজ করবে, যারা মুক্তিযুদ্ধের চেতনার যে সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। যাই হোক, বিষয়টি ছিল যে আমাদের সাম্প্রতিক সময়ের আলোচিত, সমালোচিত এবং জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর বিষয়, সেটি দিয়েই শেষ করব। তো সামগ্রিকভাবে বিবেচনায় যেটা আমার মনে হচ্ছে যে মিজানুর রহমান আজহারীর প্রতি যে সরকারের যে আচরণ এবং সরকারি দলের যে মনোভাব যেটি আমরা দেখেছি, সেটি মনে হয় শুধুমাত্র দেশীয় কোনো প্রেক্ষাপট নয়, এর পেছনে হয়তো আন্তর্জাতিক কোনো ইন্ধনও থাকতে পারে, যেটি আমরা কিছুদিন আগেও যেমনটি দেখেছিলাম যে ভারতের ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েকের প্রসঙ্গে, যেমনটি যে জাকির নায়েক যখন যে হোলি আর্টিজান হামলা যে যখন বাংলাদেশে ঘটলো, সেই ঘটনার কারণেই কিন্তু বিশেষ করে ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে ইসলামিক বিদ্বেষ ছড়ানোর, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা টামলা হতে শুরু করলো। সেখান থেকে পিস টিভি বন্ধ করা হলো এবং তারপরেই বাংলাদেশেও ঠিক ভারতকে অনুসরণ করেই পিস টিভির বন্ধ করা হলো এবং জাকির নায়েককে বিশেষ করে জঙ্গিবাদের জন্য, যে বিশেষ করে জঙ্গিবাদের উস্কানি বা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হলো। তো হোলি আর্টিজান হামলায় যেটা আমরা নিউজ মাধ্যম, গণমাধ্যম, বিভিন্ন সংবাদে যেটা দেখেছিলাম যে হোলি আর্টিজান হামলায় জড়িতদের মধ্যে সম্ভবত একজন আর দুজন যে জাকির নায়েকের অনুসারী ছিল এবং তাদের স্বীকারোক্তিতে নাকি তারা স্বীকার করেছে যে তারা জাকির নায়েককে অনুসরণ করত। একজন মানুষ, আমি ভিপি নূর, আমাকে অনুসরণ করলেই যে আমার মতো হবে সেটি নয়, আমার অনেক ভালো গুণ রয়েছে, আমার অনেক খারাপ গুণ রয়েছে। সুতরাং কেউ খারাপ গুণ কারো অনুসরণ করে, খারাপ দিকটি অনুসরণ করে, সেটি আমার কাছে মনে হয় না। আর মানুষের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার বোঝার ক্ষমতা রয়েছে। সুতরাং জাকির নায়েকের আলোচনাও যেটা আমরা দেখেছি, আপনারা দেখবেন যে তিনি সারা বিশ্বের বিভিন্ন ধর্মের যাজক,
বা ধর্মীয় নেতাদের সাথে আলোচনা সমালোচনা টকশো বিতর্ক করেছেন। সেখানে তিনি তার ধর্মের, জাকির নায়েক তার ধর্মের পক্ষে যুক্তি দিয়ে কথা বলেছেন, অন্যান্য ধর্মের মানুষরা তাদের ধর্মের পক্ষে যুক্তি দিয়ে কথা বলেছেন। সেখানে কখনোই বিশেষ করে তার কাছ থেকে বিতর্কিত বক্তব্য যদি এসেও থাকে, সেটি নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে, সেটি নিয়ে তাকে জবাবদিহি করা হতে পারে। কিন্তু ভারতের নীতি অনুসরণ করে বাংলাদেশে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সেটি আমাদের, বিশেষ করে আমরা মনে করি যে সেখানে একটি দূরভিসন্ধিমূলক ব্যবস্থা রয়েছে। যে সাম্প্রতিক সময় এখন আমরা ভারতে যেটা দেখছি, যে এই যে উগ্র হিন্দুত্বতাবাদী যে বিজেপি রাজনৈতিক দল, যে বিজেপি, তারা নিজেদের দেশেই একটা উগ্র সাম্প্রদায়িক দল হিসেবে পরিচিত। যে যারা আমরা দেখেছি যে জয় শ্রীরাম স্লোগানের নামে কিভাবে ভারতে মুসলিমদের উপর নির্যাতন হয়েছে বা এখনো হচ্ছে, এবং এনআরসি সিএ এর নামে কিভাবে বিশেষ করে মুসলিমদেরকে বিতরণ করার একটা পায়তারা সেখানে হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে এই যে উগ্র হিন্দুত্ববাদী দলটি যে বিজেপি, তারা হিন্দুত্ববাদকে ভারতে মহান করার জন্য, সারা বিশ্বে মহান করার জন্য, ইভেন যেটা আমরা সাম্প্রতিক সময়ে যেটা আমার মনে হচ্ছে যে বিচার বিশ্লেষণ করে, যে ভারতকে একটি হিন্দু ন্যাশনালিজমের কান্ট্রি হিসেবে গড়ে তোলার জন্যে বিজেপি কাজ করে যাচ্ছে। আর যেটা আমরা বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে যারাই ক্ষমতায় থাকুক না কেন, ভারতের একটা প্রভাব সব সময় থাকে। সে কারণেই রাজনৈতিক দলগুলো ভারতের প্রশ্নে একটা সুবিধাজনক অবস্থানে অবস্থান করে। আর সে কারণে অনেকেই ভারতকে তুষ্ট করে বিশেষ করে ক্ষমতায় থাকতে চায়, বা বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনেকেই অবলম্বন করে। সেই কারণে বিজেপির কোনো সিদ্ধান্ত যেটা বাংলাদেশের মানুষের বিপক্ষে যায়, সেটি নিয়ে অনেক সময় সরকার কিংবা অন্যান্য রাজনৈতিক দল আমরা দেখেছি নীরব থেকেছে, ওইভাবে কথা বলে না। তো অনেকেই কেউ বলেন যে ভাই, আপনি যেভাবে এই ভারতের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনাকে হয়তো গুম করে ফেলা হতে পারে, আপনাকে মেরে ফেলা হতে পারে। সেজন্যই আমরা ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাবো যে, আমরা বলেছি যে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের মৈত্রীর সম্পর্ক রয়েছে, মিতালির সম্পর্ক রয়েছে। আমরা কখনোই ভারতের জনগণের বিরুদ্ধে নেই, কিন্তু ভারতের শাসকদের যে নীতি বাংলাদেশকে শোষণ করার, বাংলাদেশকে যে ব্যবহার করার, আমরা সেই নীতির বিরুদ্ধে। এবং বিশেষ করে কংগ্রেসকে নিয়ে কেউ এই দাবিটি তোলেনি যে তারা, কিন্তু বিজেপি এই কাজটি করে যাচ্ছে, এটি তো আমাদের অস্বীকার করার ওয়ে নাই। সুতরাং বাংলাদেশ সরকারের উচিত ছিল যে এটি নিয়ে প্রতিবাদ করা, কিন্তু সরকারের নিজেরই তো পায়ের তলায় মাটি নেই। সেখানে সরকার কিভাবে ভারতের বিরুদ্ধে প্রশ্ন তুলবে বা ভারতকে প্রতিবাদ জানাবে? সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, ছাত্ররা অবস্থান কর্মসূচি পালন করে, বিক্ষোভ কর্মসূচি পালন করে, সরকারকে কড়া ভাষায় একটা সমালোচনা করার, একটা প্রতিবাদ করারও সক্ষমতা আমরা দেখিনি। সুতরাং সেই ভারতের বিরুদ্ধে কথা বলাটা, আমি নিজেও বিশেষ করে মনে করি যে আমার জীবনের ঝুঁকি রয়েছে, আমি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারি। তবে যতদিন বাঁচি ইনশাল্লাহ এভাবেই কথা বলে যাবে, শুধু ভারতের বিরুদ্ধে নাই, সেটা যদি চীনের বিরুদ্ধে কথা বলা লাগে, সেটা যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যে কোনো দেশের বিরুদ্ধেই কথা বলা লাগে, বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য বলে যাব। 30 লক্ষ মানুষ এই বাঙালির স্বার্থ রক্ষার জন্য, এই বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্যই জীবন দিয়েছিল। 52 ভাষা আন্দোলনে এই বাংলাদেশের মানুষ যেন তার মায়ের ভাষায় কথা বলতে পারে, সেজন্যই একদল তরুণ বুলেটের সামনে নিজেকে সঁপে দিয়েছিল। সুতরাং এই দেশকে রক্ষা করতে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যদি আমাদেরকেও জীবন দিতে হয়, যদি গুম খুনের শিকার হতে হয়, যদি বুলেটের আঘাত সহ্য করতে হয়, সেটা সহ্য করব। মরেতে একদিন যেতেই হবে, আজীবন তো বেঁচে থাকতে পারবো না। সুতরাং যতদিন বাঁচি, যেই সুর আমরা তুলেছি যে অন্যায় অনিয়মের বিরুদ্ধে ধীর কণ্ঠে প্রতিবাদ করা, সেটি চালিয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ডাকসুতে যে হামলা হয়েছিল, সেখানে যারা হামলা করতে এসেছিল তারা কিন্তু স্পষ্টতই আমাদেরকে বলেছিল যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ, যে আমাদের কত বড় দুঃসাহস হয়েছে যে আমরা ভারতীয় হাই কমিশনের প্রোগ্রাম বন্ধ করি। যদিও ভারতীয় হাই কমিশনের প্রোগ্রাম আমি বন্ধ করিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম ছিল ভারতীয় হাই কমিশনারের, সেখানে আপনার
সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করেছিল যে যেখানে ডাকসুর পক্ষ থেকে এনআরসি এর বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে, ভারত এরকম একটি কাজ করতেছে যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ, নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, সেখানে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় হাইকমিশনার আসবে? সেই প্রশ্নে সাধারণ ছাত্রদের একটি প্রতিবাদের মুখে আমি দেখেছিলাম যে ভারতীয় হাইকমিশনের একটি প্রোগ্রাম ক্যান্সেল হয়েছিল, কিন্তু সেটি আমাকে অভিযুক্ত করা হয়েছিল যে এরকম প্রশ্ন করেছিল আমার কত বড় হ্যারাম হয়েছে যে আমি ভারতীয় হাইকমিশনের প্রোগ্রাম বন্ধ করি। স্পষ্টতই এটি অস্বীকার করার ওয়ে নাই যে বাংলাদেশের শুধু রাজনীতি নয়, প্রত্যেকটি জায়গায় রাজনীতি, সাংবাদিকতা, প্রশাসন সব জায়গায় কিছু লোক রয়েছেন যে যারা ভারতের স্বার্থ রক্ষায় অকপটে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশে থেকে ভারতের পক্ষে কাজ করে যাচ্ছেন, দালালি করে যাচ্ছেন। সেটি অস্বীকার করার অবকাশ নয় এবং সেটা আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং সেজন্য আমি আপনাদেরকে বলবো যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অবাধ তথ্য প্রবাহের যুগ। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দেশনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু নিয়ে জানতে চেষ্টা করবেন, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে জানতে চেষ্টা করবেন। আর বিশেষ করে যে বিষয়টি নিয়ে শেষ করব 1-2 মিনিটের মধ্যেই, যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, মিজানুর রহমান আজহারী, তার প্রসঙ্গটি আসলে বলতে এসে আমাদের সংগঠনের বিষয় কিংবা আমি আমাদেরও কিছু বিষয়ে কথা বলেছি, বিশেষ করে দেখেছি যে লাইভে অনেকে আছেন, সেজন্য কথাগুলো বলা। যে মিজানুর রহমান আজহারীর বিশেষ করে আমি বিশেষ করে কিছু আলোচনা শুনেছি, যে আলোচনাগুলো আমার ভালো লেগেছিল এবং সেই কারণে আমি মনে করেছি যে আমার কিছু কথা বলা উচিত। এবং দর্শক কিংবা কিছু লোকজন আমাকে মেসেজ করেছেন, বিশেষ করে আমি দেখেছি যে যে এই বিষয়ে আমার একটি কথা বলার জন্য কিংবা আমার একটি অবস্থান কি, আসলে আমি তার পক্ষে না বিপক্ষে, সেজন্য এই কথাগুলো বললাম। যে আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন যে সেই আমরা ছাত্র সমাজ যে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন যে করেছিল, সেখানে ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকতায় হাতুড়ি হেলমেট বাহিনীর বর্বর আক্রমণ, নির্যাতনের শিকার হয়েছি। সেটি নিয়ে সারা দেশের মানুষ, বিশ্ববাসী দেখেছে, আমাদের পক্ষে কথা বলেছে, নির্যাতন নিপীড়ন নিয়ে প্রশ্ন তুলেছে, সরকারের দমন পীড়ন নিয়ে প্রশ্ন তুলেছে। তো সেখানে মিজানুর রহমান আজহারীর একটি মন্তব্য আমার খুব ভালো লেগেছে, যেটা আমরা আশা করি যে সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষের কাছ থেকেও, যে তিনি বলেছিলেন যে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন যারা করেছে তারা এক একজন কি যেন মন্তব্য মনেনি, তবে পজিটিভলি বলেছিলেন যে এই আন্দোলনকারীরাই হচ্ছে সমাজের প্রকৃত তরুণ বা ছাত্র নেতা, সেটির পক্ষে বলেছেন। এবং যারা নির্যাতন করেছিলেন তাদেরকেও, তাদের বিরুদ্ধে তারা যে শয়তান, তারা যে সন্ত্রাসী, তারা যে দেশের শত্রু, মানুষের শত্রু, সমাজের শত্রু, সেটি নিয়ে মন্তব্য করেছিলেন। তো এই বক্তব্যটি কিন্তু স্বাভাবিকভাবেই সরকারকে আঘাত করেছে, ক্ষমতাসীন দলের গালে চপেটাঘাত করেছে, সেটি বলার অপেক্ষা রাখে না। কারণ সেই আন্দোলনে তো নির্যাতন নিপীড়ন করার পৃষ্ঠপোষক সমর্থক তো সরকার এবং সরকারি দল। সুতরাং তিনি জামাত করেন কিনা সেটি আমি জানি না, তবে সরকারের যে রোষানলে তিনি পড়েছেন কিছু সত্য কথা বলতে গিয়ে, সেটি বলার অবকাশ রাখে না। যেখানে এই সরকার ভিন্ন মতের সকল মানুষকেই দমন পীড়ন করেছে, সেখানে মিজানুর রহমান আজহারীর প্রতি দমন পীড়ন চালাবেন না, সেটি অস্বীকার করার ওয়ে নাই। এবং সেখানে বিশেষ করে বাংলাদেশের আলেম সমাজের যে ভূমিকা, সেটি আমাকে হতবাক করেছে। আমরা বলবো ইসলামের প্রশ্নে, ধর্মের প্রশ্নে সকল আলেম ওলামাদেরতেও একটি প্ল্যাটফর্মে আসা উচিত এবং একইভাবে কথা বলা উচিত। আজকে মিজানুর রহমান আজহারীকে সাইজ করেছে, দুদিন পরে যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেও ঠিক একইভাবে সাইজ করবে। শাপলা চত্বরে আমরা যেমন দেখেছি হেফাজতকে যেভাবে সাইজ করেছে, যেভাবে তাদের উপরে তাণ্ডব চালিয়েছে, নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, ঠিক আবার দেখেছি যে সেই হেফাজতের নেতারাই সরকারকে খুশি রাখার জন্য কিন্তু শোকরানা মাহফিল আয়োজন করেছে। সরকারের সাথে তাদের একটা সখ্যতা তৈরি হয়েছে। সরকারের সাথে সখ্যতা রাজনৈতিক দল, সাংবাদিক, সুশীল সমাজের থাকাটা দোষের কিছু নয়। অবশ্যই সরকারের সাথে সখ্যতা, সরকারের সাথে যোগ সাজেশ থাকা দরকার, যে ওই সম্প্রদায়ের সমস্যা সমাধানে,
ওই সম্প্রদায়ের লোকদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য, চাওয়া পাওয়া নিয়ে সমাজ রাষ্ট্রের প্রয়োজনে। কিন্তু সেটি যদি হয় যে নির্দিষ্ট কিছু মানুষের স্বার্থ সংশ্লিষ্ট, সেটি খুব উদ্বেগজনক। যেমনটি কিছুদিন আগে আমরা হেফাজতের আমিরের মুখ থেকে যে একটি বক্তব্য শুনেছিলাম, যে সরকারের উদ্দেশ্যে যে বলেছিলেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলে আমরা আছি সরকারের সাথে, না হলে নাই। তার মানে বোঝা যাচ্ছে যে যেই হেফাজতে ইসলামের লোকজন 5ই মে সরকারের কিছু নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বলা চলে যে এক প্রকারের হত্যা নির্যাতনের শিকার হয়েছে, তারা আবার স্বার্থের কারণে সরকারের সাথে কম্প্রোমাইজ করেছে, এবং যেটা তারা সরকারের সাথে আছে সেটি স্পষ্টভাবেই কিন্তু বলে দিয়েছে। ঠিক এইভাবেই হচ্ছে সরকার কিংবা রাজনৈতিক দলগুলো আমাদেরকে বিভাজনের রাজনীতিতে একটা পাজলের মধ্যে রেখেছে। তাদের প্রয়োজনে সমাজের মানুষের মাধ্যমে এই ধর্মীয় রূপরেখা টেনে কিংবা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এভাবে বিভাজিত করে রেখেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, সপক্ষের দল, বিপক্ষের দল বলে মানুষকে একটা বিভ্রান্তিতে রেখেছে, এবং তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেই যে যেখান দিয়ে পারছে ফায়দা লুটছে, লুটপাট করে নিচ্ছে। সেজন্য আমরা বলবো যে আজকে আমাদের সময় এসেছে জেগে ওঠার, সময় এসেছে মিথ্যুকদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের গালে চপেটাঘাত করার, সুবিধাবাদীদের চরিত্র উন্মোচন করার সময় এসেছে। দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, আইনের শাসনের প্রশ্নে, সুশাসনের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার, কথা বলার, আন্দোলন করার, এবং যারা কথা বলে যায়, আন্দোলন করে যায়, তাদের পাশে দাঁড়ানোর। শুধুমাত্র ফেসবুকে লাইক, শেয়ার, কমেন্টস এবং আসি ভাই, চালিয়ে যান ভাই, আপনি মহান, আপনি দেশের ভবিষ্যৎ, এসব কথা বলে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না, সমাজের মানুষের কল্যাণ বয়ে আসবে না, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা হবে না। সেজন্য বলছি যে যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। আমরা বলছি যে অবশ্যই আমরা সরকারের পজিটিভ কাজকে আমরা অবশ্যই প্রশংসা করব, পাশাপাশি তাদের যে জনস্বার্থ বিরোধী কাজ সেটিকে অবশ্যই আমাদেরকে সমালোচনা করতে হবে। সেটা যারা সরকারি দলের রাজনীতি করেন তারাও নিজের দলের যদি সমালোচনা করতে পারেন তাহলে নিজের দলকে ঠিক পথে রাখতে পারবেন। আপনার দল সবসময় সঠিক কাজ করবে সেটি তো নয়। সুতরাং আপনি আপনার দলের সমালোচনার মাধ্যমে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন যে দলকে সঠিক পথে রাখা। যেটা যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই প্রায় 11 বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিকভাবে খুব একটা ভালো অবস্থানে নাই। কারণ প্রথমত যে তাদের দলে কিন্তু সুবিধাবাদীদের সংখ্যাটা বেশি তৈরি হয়েছে। বিপরীত ক্রমে কিন্তু যেটা বলি যে অন্য একটি দল যদি বিএনপির কথা বলেন, বিএনপি কিন্তু 11 বছর ক্ষমতার বাইরে থাকলেও এক একটা এখন যারা বিএনপি করতেছে বলতে হবে যে পাবলিক, যে দলের জন্য মরতে পারে। কিন্তু আওয়ামী লীগ যদি কোনো কারণে যদি এই মুহূর্তে ক্ষমতার বাইরে চলে যায় তাদের অবস্থা খুব নাজুক হবে। কারণ তাদের কথা থেকে আমরা শুনি যে ধরেন তাদের তৃণমূলের নেতাকর্মীরা, দুর্দিনের নেতাকর্মীরা অবমূল্যায়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, সুবিধাবাদীরা দলে জায়গা করে নিচ্ছে, দলের নামে হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে, বাইরে পাচার করতেছে। সুতরাং সেজন্য সুবিধাবাদীরা কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলে গেলে আওয়ামী লীগের কোনো কাজে আসবে না। সেজন্য বলছি যে আজকে আওয়ামী লীগের লোকগুলোও যদি তাদের দলের অন্যায় অনিয়মকে নিয়ে সমালোচনা করে, আলোচনা করে, তাদের দলও উপকৃত হবে। ঠিক সেজন্যই বলছি জি হুজুর হ্যাঁ হুজুর এটি কখনোই একটা রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠনের জন্য কল্যাণ বয়ে আনে না। অবশ্যই সেই দলের মধ্যে থেকেই তার যৌক্তিকতা, তার মেধার যে মূল্যায়ন, তার যে মেধাভিত্তিক চিন্তা চেতনা, ইতিবাচক চিন্তা চেতনা, সেগুলো প্রকাশ ঘটাতে হবে, সেগুলো তুলে ধরতে হবে। আপনার নেতা সবসময় ঠিক হবে, আপনার নেতা ফেরেস্তা না যে আপনার নেতাই সব করে বেড়ায়। দলের আর নেতাকর্মীদের কোনো মূল্যায়ন নাই যে একজনের নামেই সিন্নি দেবেন এবং একজনের নামেই কবিতা, গান, গজল সব কিছু রচনা করবেন যে সে করে যাচ্ছে। এরকম যদি রাজনৈতিক দলের কর্মী হয়ে থাকেন, সেটা বলবো যে আপনাদের মতো দল কানাদের কারণেই আজকের দেশের এই দুরবস্থা। দল কানা নয়, বরং
বিশেষ করে যে যৌক্তিকতা, ন্যায্যতার বিচারে একটা রাজনৈতিক দলকে ভালোবাসুন, একটা রাজনৈতিক দলকে সমর্থন করুন। বিশেষ করে যারা লাইভটি দেখছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি। কথা বলতে চেয়েছিলাম শুধু আজহারিকে নিয়েই, কিন্তু অনেক প্রসঙ্গ চলে এসেছে। যাই হোক, লাইভটি শেয়ার করার মাধ্যমে সকলের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেবেন। এবং বিশেষ করে সর্বশেষ একটি আহ্বান জানাবো যে আপনারা নিশ্চয়ই জানেন যে ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের একটি সংগঠন। সুতরাং সে একটি সংগঠন পরিচালনা করতে নানা ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, নানা কিছুর প্রয়োজন হয়। সুতরাং যারা আমাদের যে ছাত্র অধিকার পরিষদের পাশে দাঁড়াবেন এবং ছাত্র অধিকারের সহযোদ্ধাদেরকে একটু উৎসাহ দিবেন, একটু উদ্দীপনা দিবেন এবং আমাদের এগিয়ে যেতে আপনাদের সমর্থন খুবই প্রয়োজন। আমরা জানি আমাদেরকে অসংখ্য মানুষ ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা যদি ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই ভালোবাসাটা যদি আসেন ভাই একটা সেলফি তুলি, কিন্তু যদি বলি যে ভাই আমরা একটা যৌক্তিক বিষয় নিয়ে একটা প্রোগ্রাম রেখেছি, সেই প্রোগ্রামে থাকতে পারবেন না, সেটাকে সমর্থন করতে পারবেন না, তাহলে সেই ভালোবাসা কোনো দাম নেই। সেই ভালোবাসা দিয়ে আসলে খুব বেশি কিছু আমরা করতে পারবো না। আমরা দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। শত নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়েও এখনও কাজ করে যাচ্ছি। সেই ক্ষেত্রে যদি আপনাদের অংশগ্রহণটা, আপনাদের সমর্থনটা, দৃশ্যমান সমর্থন যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না। বাস্তব কথা, অনেক কষ্টে, অনেক নির্যাতন নিপীড়ন, অনেক তিক্ততার মধ্যে দিয়ে এখনও টিকে আছি। সুতরাং আপনারা যদি সমর্থন না করেন, আপনারা যদি এগিয়ে না আসেন, বিপদের দিনে যদি পাশে না দাঁড়ান, তাহলে কিন্তু টিকে থাকতে পারবে না। আর যদি আমরা না টিকে থাকতে পারি, তাহলে বলতে পারি যে বাংলাদেশের সামনের পরিস্থিতি একটা ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াবে। যে মানুষ এমনিতেই দেখা যাচ্ছে যে বলা চলে যে মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তারপরেও প্রতিবাদ করতেছে না, কথা বলতেছে না। কারণ মানুষের মনে একটা ভয় যে যদি মামলা খাই, হামলার শিকার হই, সরকারের বিরুদ্ধে কেমনে কথা বলবো, হ্যাঁ, সেই রকম একটা অবস্থা রয়েছে। সেই জায়গা থেকে যদি আমরাও থেমে যাই, এটা একটা ইতিহাস হবে এবং মানুষের জন্য একটা ডিমোটিভেটেড মেসেজ হবে যে একসময় কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে এদেশের ছাত্ররা রাজপথে নেমে এসেছিল, সেখান থেকে ডাকসুর ভিপি হয়েছিলেন, একটি সংগঠনের জন্ম হয়েছিলেন, কিন্তু সরকারের দমন পীড়নে তারাও চাঁদের দেশে চলে গেছেন। সেটি এই দেশের মানুষকে চরমভাবে ডিমোটিভেটেড করবে, এই দেশের মানুষকে চরমভাবে হতাশ করবে, এই দেশের মানুষকে প্রতিবাদহীনতার দিকে ধাবিত করবে, এই দেশের মানুষকে একটি অনুভূতিহীন জড়বস্তুতে পরিণত করবে। সেজন্য আহ্বান জানাবো যে আমাদের সংগঠন আপনি করেন না করেন, অন্তত যৌক্তিক বিষয়গুলোতে আপনার যে একটা সমর্থন, সেটি অন্তত আপনি ব্যক্ত করুন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যে যেই দল করেন না কেনই, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানুষের অধিকারের প্রশ্নে অন্তত এক কাতারে এসে কথা বলুন, একইভাবে কথা বলুন। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া মারাত্মকভাবে সমাজকে প্রভাবিত করতেছে, বিশ্বকে প্রভাবিত করতেছে। কারণ আমরা দেখি যে মূলধারার মিডিয়াগুলোকে নানাভাবে নিয়ন্ত্রণ করা হয়, মিডিয়ায় অনেক জিনিস আসে না। সুতরাং আপনি কিন্তু চাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কথাগুলো তুলে ধরতে পারেন, আপনার চিন্তা চেতনার বিকাশ ঘটাতে পারেন। সুতরাং সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান। আর বিশেষ করে ছাত্রদের, সারা বাংলাদেশের ছাত্রদের প্রতি আমরা আহ্বান জানাবো, তরুণদের প্রতি আমাদের আহ্বান জানাবো, আপনারাই এই দেশের সম্ভাবনাময় শক্তি, আপনারাই পরিবর্তনের হাতিয়ার। আপনারা চাইলেই এই সমাজ রাষ্ট্রে 7 ডেজ, উইদিন 7 ডেজ একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। সুতরাং সেই ধীরতাটা, সেই সৎ সাহসটা আপনাদেরকে দেখাতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমরাই বিজয়ী হব। ইতিহাস তাই বলে যে সত্যের জয় হয়েছে যুগে যুগে, কালে কালে, তরুণদের জয় হয়েছে, ছাত্রদের জয় হয়েছে। সুতরাং আপনারা যদি আমাদের পাশে থাকেন, ছাত্র অধিকার পরিষদকে এগিয়ে নিতে কাজ করেন, যার যার জায়গা থেকে চেষ্টা করেন, ইনশাল্লাহ আমরা সফল হব এবং আগামীর বাংলাদেশে ছাত্র অধিকার পরিষদ একটি ইতিহাস হবে, একটি সম্ভাবনাময় হবে, একটি সম্ভাবনাময় শক্তি হবে, এদেশের মানুষের কাছে একটি আশার নাম হবে এবং সেটা বাস্তবে রূপান্তরিত করবে। সুতরাং আপনাদের উপরেই নির্ভর করবে যে আপনারা আমাদেরকে কোন জায়গায় দেখতে চান, আপনার দেশকে কোন জায়গায় দেখতে চান। ধন্যবাদ সকলকে।
লাইভটি সকলে শেয়ার করবেন। এবং আবারও যেটি বলছি যে আমার এই পেজটি এবং বাংলায় নুরুল হক নূর নামে যে পেজটি, এই দুটি পেজ ব্যতীত আমার আর কোনো পেজ নেই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সহযোদ্ধাদের জন্য দোয়া করবেন এবং সর্বোপরি সত্য ন্যায়ের পক্ষে থাকবেন, দেশের পক্ষে থাকবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কথা বলবেন। বিদেশি শক্তির যেন আমাদের দেশকে খেয়ে না ফেলে, বিদেশি শক্তি যেন এদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করতে না পারে, এদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে না পারে, এদেশের আইনের শাসনকে বিনাশ করতে না পারে, সে বিষয়ে সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ সকল।